and Her Children by Bertolt Brecht. Bertolt Brecht. তো ওনার নামটা এরকম কারণ হচ্ছে উনি কিন্তু কন্টিনেন্টাল পোয়েট। কন্টিনেন্টাল পোয়েট বলতে তোমরা বুঝবো যে এই কিসের কবি উনি? উনি হচ্ছেন জার্মানের কবি, জার্মানি। ঠিক আছে? তো জার্মানি সম্পর্কে আমরা ধারণা পাবো এখানে। আমাদের এই ভৌগোলিক কিছু নলেজ দরকার আছে। আর আমি তোমাদেরকে যেভাবে পড়াই সেভাবে আমি চাই যে তোমাদের নলেজটা একটু গ্রেটার থাকুক। মানে গ্রেটার বলতে কি, যেটুকু প্রয়োজন তার সাথে একটু বেশি জ্ঞান থাকলে অফলটা বেশি থাকে। তুমি সহজে লিখতে পারো, লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো। আর যদি তোমার জ্ঞান কম থাকে, তোমার লিখতে গিয়ে তোমার জড়তা আসে যে লিখবো এটা ভুল হবে কিনা, আমার লেখাটা ঠিক হবে কিনা। হ্যাঁ, জানা থাকলে তুমি নিজের মতো করে লিখতে পারো। এই জন্য আমি একটু বেশি পড়াই বা বেশি দেখাই, প্রয়োজনের সাথে বেশি। তো এইটা প্রয়োজনের সাথে বেশি বলতে এই না যে আমি অপ্রয়োজনীয় কোনো কিছু দেখাই তোমাদের। তো ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং হোয়াইট বোর্ডের ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা প্রথমে দেখবো এই কবি সম্পর্কে। কবিরা, আমরা কিন্তু কবিরা, আমি লিখতে ভুল করেছি, প্লে রাইট সম্পর্কে। প্লে রাইট, WRI। আমরা নাট্যকার সম্পর্কে দেখবো প্রথমে। তো এই যে উনি আমাদের নাট্যকার বেট্রোল্ড ব্রেখাট। তো ওনাকে দেখে আমরা বুঝতে পারলাম, নাট্যকারকে আমরা দেখে নিলাম। তো আরো অনেক কথা কথা থাকবে। ওনার নাম হচ্ছে বেট্রোল্ড ব্রেখাট। আর ওনার পুরো নাম হচ্ছে ইউজেন বেরথোল্ড ফ্রেডরিক ব্রেখাট। ইউজিন বেরথোল্ড ফ্রেডরিক ব্রেখাট 1898 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। 1898 সাল, তাহলে খেয়াল করে দেখো যে এখন থেকে তোমার 150 বছর হয় নাই, তাই না? 150 বছর বা তোমার 100 বছর, 125 বছরের মতো, 125 বছরের মতো আগে উনি জন্মগ্রহণ করেছিলেন। 1956 সালে উনি মারা যান। 1956 সাল মানে হচ্ছে এখন থেকে প্রায় তোমার 70 বছর আগে মারা গেছে। হি ইজ নোন প্রফেশনালি অ্যাজ বেরটোল্ড ব্রেখাট। কিন্তু ওনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওনার নামটা একটু ভিন্ন হয়, নামটা হয়ে যায় কি বেরটোল্ড ব্রেখাট। এভাবে ওনাকে উচ্চারণ করা হয় ওনার নাম। ব্রেখাট, 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 ব্রেখাট। তো যাই হোক, আমরা ওনার দেখলাম, ওনার সম্পর্কে ধারণা পেলাম। তো উনি কোথাকার বাসিন্দা এবং উনি কোথাকার মানুষ সে সম্পর্কে জানলে একটু সুবিধা হয়, কারণ এই নাটকের সাথে ওনার এই সমস্ত বিষয়গুলোর মিল থাকবে, সম্পর্ক থাকবে। তো আমরা একটু এখানে দেখছি ইংল্যান্ডের ম্যাপটা দেখছি, এবং আমার যেটুকু প্রয়োজন হয়েছিল ওদেরকে বোঝানোর জন্য আমি সেটুকুই দেখাচ্ছি শুধু। এটাকে জার্মানি বলা হয়, এই যে এটুকু জার্মানি, এটা জার্মানি। তো জার্মানির পাশে যে ফ্রান্স একটি দেশ, অস্ট্রিয়া একটি দেশ, আর এই যে এখানে আমেরিকা। তো জার্মানির এই উত্তর দিকে দেখো, এই যে এই জায়গাটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলা হয়। কি বলা হয়? নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড, এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। ফিনল্যান্ড না, ডেনমার্ক। সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ককে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তো যাই হোক, আমি এটুকু দেখালাম। কেন দেখালাম একটু পরে তোমরা দেখবা। হি ওয়াজ এ জার্মান থিয়েটার প্র্যাকটিশনার। থিয়েটার মানে কি? মানে মঞ্চ, মঞ্চ নাটকে যে কাজ করে তাকে বলা হয় থিয়েটার প্র্যাকটিশনার। প্লে রাইট, তিনি একজন নাট্যকার ছিলেন, তিনি একজন কবি ছিলেন। আমি কথা বুঝাতে পারছি যে উনি কোথাকার ছিলেন? এই জার্মানির ছিলেন। আর কন্টিনেন্টাল বলতে যেটা বোঝায়, এই ইংল্যান্ডের না, ইংল্যান্ড তো হচ্ছে তোমার দ্বীপের, বরং মহাদেশে যারা অবস্থান তাদেরকে বলে কন্টিনেন্টাল। আমরা এর আগে দেখেছি ফ্রান্সের লেখা পড়েছি আমরা, এরপর পড়েছি জার্মানির লেখা পড়লাম। আর ওটা কি কোথাকার লেখা পড়েছিলাম মনে আছে? প্রথম প্রথম যেটা পড়েছিলাম মেটামরফোসিস পড়েছিলাম জার্মানির। হ্যাঁ, তাহলে আমরা কয়টা বলতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো ইউরোপটা দেখো তুমি, পুরো ইউরোপে এটা কিন্তু তোমার হচ্ছে ইউনাইটেড কিংডম হচ্ছে তোমার এটা দ্বীপ দেশ। আবার স্ক্যান্ডিনেভিয়ানও কিন্তু দ্বীপ দেশ, ফিনল্যান্ড কিন্তু দ্বীপ দেশ। কিন্তু এই যে এই এরা যারা আছে মহাদেশে, মানে স্থলভাগে যারা আছে, এদেরকে বলা হয় কন্টিনেন্টাল কান্ট্রিজ। আপনি কথা ক্লিয়ার? বুঝতে পারলাম। তো হি ওয়াজ জার্মান থিয়েটার প্র্যাকটিশনার, প্লে রাইট অ্যান্ড পোয়েট। তো আমরা এখন দেখব যে ওনার মানে কোথায়, উনি কাজটা শুরু করেছিলেন কোথায়? মিউনিক। মিউনিক নামে একটা জায়গা আছে, এটা দেখো অস্ট্রিয়ার সাথে লাগানো। এই যে এখানে অস্ট্রিয়া, এই জায়গাটাকে বলা হয় মিউনিক। ঠিক আছে?
তো মিউনিক জার্মানির জায়গা, এটি পুরো জার্মানি, এই যে আমরা যেটুকু জার্মানি দেখছি, এই মিউনিকের যে বর্ডার এরিয়া, স্টার্টগার্ড এখানে আছে আমরা দেখছি। তো বিভিন্ন জায়গা আছে, আমরা নামগুলো জানবো। At the age of Weimar Republic in 1913 to 133, 1918 সাল থেকে একটি দেশের অস্তিত্ব ছিল, একটি দেশ ছিল 1918 থেকে 1933 সালে। এই সময়টাকে জার্মানির নাম ছিল ওয়েমার রিপাবলিক। কি বুঝতে পারলাম কথা? জার্মানির পতাকা কিন্তু দেখো ঠিকই আছে, জার্মানির পতাকা কিন্তু এরকম। তখন এই দেশটার নাম ছিল কেমন, কি নাম ছিল? ওয়েমার রিপাবলিক। ওই সময় উনি কি করেছিলেন? হি হ্যাড হিজ ফার্স্ট সাকসেসেস অ্যাজ প্লেরাইট। উনি নাট্যকার হিসেবে ওনার সফলতা আসে কোথায়? মিউনিখে। এই যে আমরা দেখলাম সেই মিউনিক জায়গাটাকে দেখলাম, ঠিক আছে? এই মিউনিখে উনি সফলতা লাভ করেন। জার্মানির একটা অঙ্গরাজ্য বলা যাবে না, মিউনিক জার্মানির একটা শহর, একটি এলাকা, ঠিক আছে? ওখানে অঙ্গরাজ্য বলে কিছু নাই জার্মানিতে। জার্মানিতে দুটো অংশ, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, ঠিক আছে? তো এখানে ওই পূর্ব জার্মানির কথা আসবে পরে আসবে। তো আমরা একটু জার্মানিটা দেখে নিই, জার্মানির কি কি শহর আছে। দেখো এখানে আছে হামবার্গ, এখানে আছে বার্লিন, এগুলো গুরুত্বপূর্ণ সব শহরের নামগুলো আমরা শুনেছি। হামবার্গ শুনেছি, বার্লিন শুনেছি, হ্যানোভার শুনেছি। এখানে দেখো আছে কি ডেসেলডর্ফ, এটা শোনা হয় নাই। কোলন শুনেছি, কোলন। ফ্রাঙ্কফুর্ট শুনেছি, ফ্রাঙ্কফুর্ট। নুরেমবার্গ শুনেছি, নুরেমবার্গে ছিল হচ্ছে মানে হিটলারের নাৎসি বাহিনীর যে মানে মানুষকে মারতো, যে হত্যা করতো, সেই জায়গাটার নাম হচ্ছে নুরেমবার্গ। এখানে বিচার করা হয়েছিল। মিউনিক আমরা দেখলাম, মিউনিক। তারপর ড্রেসডেন তো দেখেছি, বার্লিন। তো আমরা বুঝলাম হি মুভ টু বার্লিন ইন 1924। তার মানে এই যে এই মিউনিক থেকে সে বার্লিনে চলে যায় 1924 সালে। মিউনিক থেকে কোথায় চলে যায়? বার্লিনে চলে যায়। মিউনিক থেকে বার্লিনে চলে যায় 1924 সালে চলে যায়। তো এই ভদ্রলোক উনি প্রভাবিত হয়েছিলেন একজন ব্যক্তির দ্বারা, তার নাম হচ্ছে কার্ল মার্কস। কি নাম তার? কার্ল মার্কসকে আমরা দেখে নেই। মার্কস হচ্ছে, ওনাকে বলা হয় কার্ল মার্কস। উনি মানে খুব বিখ্যাত একজন মানুষ, একজন দার্শনিক, একজন দার্শনিক, কিন্তু ওনার এই দর্শনকে নিয়ে অনেক রাজনীতিবিদ অনেক কাজ করেছেন। তো আমরা একটু দেখে নেই মার্কসের যে তত্ত্ব, এই মার্কসের যে তত্ত্ব, এই তত্ত্বটিকে বলা হয় মার্কসিজম। কি বলা হয়? মার্কসিজম। তো যেহেতু সবসময় একটা প্রশ্ন আসে যে মার্কসিজম বুঝলাম, কিন্তু মার্কসিজম কি, এটা না জেনে গেলে আমাদের গ্যাপ থেকে যায়। আর আমি দেখলাম তোমরা এই বিষয়টা এনজয় করো, তা না করলে আমি কিন্তু এগুলো পড়াতাম না। এক্সট্রা জিনিসগুলো তোমরা এনজয় করো দেখে আমি এগুলো নিয়ে আসি তোমাদের সামনে। কার্ল মার্কস বিলিভড ইন নো ইকোনমিক ক্লাস। কার্ল মার্কসের যে তত্ত্বটা ছিল, যে মার্কসিজম বিষয়টা হচ্ছে কি, যে উনি উনি কোনো ক্লাস পছন্দ করতেন না। ক্লাস বলতে শ্রেণী, শ্রেণী বিভাজন পছন্দ করতেন না। ধনী গরিব, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ঠিক আছে, প্রান্তিক জনগোষ্ঠী, এই মানে যে ক্লাস বিভাজন, এইটাকে উনি পছন্দ করতেন না, উনি বিশ্বাস করতেন না। উনি যেটা বলতেন যে ওয়েজ ওয়ার্কার্স মানে হচ্ছে তোমার শ্রমজীবী যারা আছে, শ্রমজীবী শ্রমিক শ্রেণী ব্যক্তি এবং মালিক ব্যক্তি ল্যান্ড ওনার্স মানে ভূমির মালিক যারা, শুড হ্যাভ নো পাওয়ার ওভার অ্যানাদার। এদের কারো উপর কারো ক্ষমতা থাকা উচিত না। মালিক কেন মানে বর্গাদারের উপর শোষণ করবে, শোষণ শোষণ শোষণ, আবার বর্গাদার কেন মালিকের উপরে চাপ সৃষ্টি করবে, কেউ কারো উপরে থাকবে না। মার্কস বিলিভ, মার্কস বিশ্বাস করতেন যে এভরিওয়ান শুড কন্ট্রিবিউট হোয়াট দে ক্যান, সবাই অবদান রাখবে যে যতটুকু পারে। ফাতেমা ফাতেমার মতো, জয়া জয়ার মতো, ফরিদা ফরিদার মতো। এভরিওয়ান শুড গেট হোয়াট দে নিড, সবারই সবারই সবাই পাবে সেটা যেটা তার দরকার। যার যার মতো সে অবদান রাখবে এবং যার যার মতো যেটা দরকার সে সেটা পাবে। এটি রাষ্ট্র ব্যবস্থা করবে। হিজ মোস্ট ফেমাস বুক, তার সবচাইতে বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। কি নাম বললাম? কমিউনিস্ট ম্যানিফেস্টো। তো এগুলো এখন শিখবা তোমরা, কারণ এগুলো কিন্তু তোমাদের বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। বিসিএস এই সমস্ত প্রশ্নগুলো হবে। Beckett was deeply influenced by Marxist thought. এই মার্কের এই চিন্তার দ্বারা উনি প্রচন্ডভাবে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এই জন্যই কিন্তু তোমাদেরকে মার্কসের নামটা এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম হি ওয়াজ দ্য লিডার অফ এপিক থিয়েটার।
এই ভদ্রলোককে বলা হয় এপিক থিয়েটার নামের এক ধরনের মঞ্চ নাটক শুরু হয়েছিল, যে নাটক মঞ্চ নাটকের ওনাকে বলা হয় লিডার বা নেতা, বস, উনি শুরু করেছেন, রেকর্ড শুরু করেছেন। সেই নাটকের নাম কি বললাম? এপিক থিয়েটার। এপিক থিয়েটার। তো এপিক থিয়েটার বিষয়টা একটু ধারণা দিয়ে দেয়, প্রশ্ন তো মনে থাকবে যে এপিক থিয়েটার কি জিনিস। যে নাটকে রিপ্রেজেন্টিং দ্য পলিটিক্স অফ দ্য টাইম, ওই সময়ের পলিটিক্সকে রিপ্রেজেন্ট করে যে নাটকটা, তাকে বলা হয় এপিক থিয়েটার। এছাড়াও আরো অনেক কাজ আছে, আমি জাস্ট একটু ধারণা দিলাম। এবং ওনাকে বলা হয় সো কল্ড ভি ইফেক্ট। ভি ইফেক্ট নামের একটি নাটকের একটা বৈশিষ্ট্য থাকে, তার নাম হচ্ছে ভি ইফেক্ট। এই ভি ইফেক্টেরও লিডার উনি। কি ইফেক্ট বললাম বলতো? ভি ইফেক্ট। হ্যাঁ, ভি ইফেক্টের উনি নেতা। এবং এই ভি ইফেক্টে যেটি করা হয়, আমি বিস্তারিত পরে হয়তো তোমার কোশ্চেন অ্যান্সারের সময় আরো বলবো। এখন জাস্ট একটা ধারণা দিচ্ছি, সেটি হচ্ছে অ্যালিয়েনেটিং দ্য অডিয়েন্স। অডিয়েন্স মানে যে দর্শকরা থাকে, এই দর্শকদেরকে এই নাটক থেকে বিচ্ছিন্ন করা। দর্শকদেরকে কি করা? নাটক থেকে বিচ্ছিন্ন করা। এটি হচ্ছে এই বলা হয় ভি ইফেক্ট বলা হয়। আরো বর্ণনা আছে, কিন্তু আমি এটুকু ধারণা দিলাম। আরো বলে দিই যে ভি ইফেক্টটা কি। আমরা যেমন নাটক দেখার সময় কিছুক্ষণ পরে নাটকের সঙ্গে আমরা মিলে যাই। যেমন ইডিপাস রেক্সে আমরা যখন ইডিপাসের দুঃখগুলো দেখতে থাকি, তখন ইডিপাসের কষ্টে আমাদের চোখে পানি চলে আসে। ঠিক আছে? তো আমরা এর ফলে কি হয়, আমরা নাটকের সাথে মিশে যাই, নাটকে আমাদের নিজেদেরকে নিশ্চিত করে ফেলি। কিন্তু ভি ইফেক্ট বলতে সেটাকে বোঝাচ্ছে যে না, ইডিপাসের সাথে আমাকে মিশতে দেবে না। মানে এমন ঘটনাগুলো এমন ভাবে মানে ঘটনাগুলো এমন ভাবে ঘটবে যে কিছুক্ষণ পর পর ঘটনাগুলো এত দ্রুত চেঞ্জ হবে, তুমি কারোর সাথে মিলাতে পারবে না নিজেকে। ঠিক আছে? তুমি যে ইডিপাসের সাথে সুপার ন্যাচারাল মনে হবে না। তুমি নাটক যখন পড়বা তখন বুঝবা। এখন শুধু ধারণা দেখে নাও যে তুমি কি করবা, তুমি নাটকের সাথে মিলতে পারবা না। নাটক থাকবে মঞ্চে, তুমি থাকবে দর্শকের সারিতে। আমার কথা ক্লিয়ার? এটাকে বলা হয় ভি ইফেক্ট। আরো বিষয়গুলো আরো পরবর্তীতে ক্লিয়ার করবো আমরা ইনশাআল্লাহ। অবশ্যই প্রশ্ন করবা। তো আমরা এখন আরেকজন ব্যক্তিত্বকে দেখছি, যে ব্যক্তিত্বকে আমরা জানি যে কোন কোন সমাজে প্রচন্ড ভাবে শ্রদ্ধা করা হয়, এবং বিশাল একটা সমাজে তাকে প্রচন্ড ভাবে ঘৃণা করা হয়, এবং বলা হয়ে থাকে দ্য মোস্ট হেটেড পিপুল, হেটেড ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট হেটেড ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এডলফ হিটলার। ঠিক আছে? কিন্তু জার্মানিতে কিন্তু উনি কিন্তু দেবতা। জার্মানিতে উনি দেবতা। তো যা হোক, আমরা চলে যাচ্ছি হিটলারের কাছে। তো একটা সময় আমি নাটক দেখতাম। ওই নাটকটার ডায়লগ ছিল, আমি ছোট ছিলাম এবং এই ডায়লগটা আমি প্রায় বলতাম। ডায়লগটা ছিল এরকম: হিটলারের মতো মোষ কেটে দাও মিয়া। তো তোমরা হিটলারের গোপটা দেখছো, সেই সেই গোপের কথাই নাটকে বলা হতো, হিটলারের মতো মোষ কেটে দাও। ডিউরিং দ্য নাজি পিরিয়ড, তো নাজি বলতে বোঝায় হিটলারের দলটিকে বলা হয় নাজি দল। হিটলার যে দলটি প্রতিষ্ঠাতা করেছিল, সেই দলটির নাম ছিল কি? নাজি দল। 1933 সালে উনি দলটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং 1945 সালে দলটি বিলুপ্ত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাজি বাহিনী পরাজিত হয় এবং হিটলার আত্মহত্যা করে। তখন এই নাজি পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি এই হিটলারের পক্ষে কিন্তু বের্টল্ড ব্রেখট ছিলেন না, এবং না থাকার কারণে একজন নাট্যকার, একজন সাহিত্যিকের পক্ষে ওই সময়ে তার বিপক্ষে যদি রাষ্ট্র থাকে, তাহলে তার পক্ষে সেখানে থাকা সম্ভব না, এবং উনি চলে যায় নির্বাসনে, এক্সাইলে চলে যায়। এক্সাইল বলতে কি বোঝায়? নির্বাসন। প্রথমে উনি এক্সাইলে যায় স্ক্যান্ডিনেভিয়াতে। কোথায় যায়? স্ক্যান্ডিনেভিয়াতে। এবং তারপরে উনি চলে যায় হচ্ছে আমেরিকাতে। তো স্ক্যান্ডিনেভিয়া তোমাদের মনে আছে? একটু দেখিয়ে আসি স্ক্যান্ডিনেভিয়া কোথায়। এই যে সেই স্ক্যান্ডিনেভিয়া, এই যে আমরা দেখেছিলাম, এই যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই তিনটা রাষ্ট্রকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া। এখানে সে চলে গিয়েছিল এবং আমেরিকাতে চলে গিয়েছিল। এই দুটো জায়গায় সে ওই সময় থেকেছে। তো আমরা বুঝতে পারলাম, কবি সম্পর্কে জানতে পারছি। ইন আমেরিকা, আমেরিকাতেও তার যে নড়াচড়া, তার যে আচরণ, তার যে কথাবার্তা, তোমরা জানো যে আগুন সবসময়ই আগুন, আগুনকে ঢেকে রাখা যায় না, আগুনকে ঢেকে রাখা যায় না। তো ব্রেখট একটি আগুন ছিল। এই আগুনকে যে কেউই ভয় পেত, আগুনকে সবাই ভয় পায়। আমেরিকাতেও কি হতো, আমেরিকা তাকে নজরদারি করতো, সার্ভেইল করতো। সার্ভেইল হচ্ছে নজরদারি করা।
বাই দ্য এফবিআই। এফবিআই নামে তোমরা জানো যে এফবিআই নামের একটি ব্যুরো আছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মানে তদন্ত সংস্থা আছে আমেরিকার, গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থা তারা তাকে নজরদারিতে রাখতো যে এই ব্রেকহট কি করে, তার কোনো গোপন বা খারাপ কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো বিপদ ঘটায় কিনা, এই আমেরিকাতে এসেও সে বিপদ ঘটাতে পারে, এই ভয় তাদের মধ্যে ছিল। তো দেখো এই লোকটাকে যদি ভয় পায়, এই ভদ্রলোকের চেহারা কিন্তু এতটাই নিরীহ, এতটাই মানে গোবেচারা, তাকে দেখে কিন্তু মনে হয় না যে উনি এরকম মানে ডেঞ্জারাস। যাকে হিটলার ভয় পেত, যাকে আমেরিকা ভয় পেত, দেখো ফাতেমার চেহারা দেখো, মনে হয় কি, মনে হয় খুবই মানে সাধারণ মানুষ, এবং উনি সাধারণ মানুষই। আমরা জানি যে এই সাধারণ মানুষগুলোই অসাধারণ হয়ে যায়। এরপরে আমরা দেখছি রিটার্নিং টু ইস্ট বার্লিন। আমরা কিন্তু বার্লিন দেখে এসেছি ওর আগে। উনি কিন্তু বার্লিনে ফিরে আসলেন যুদ্ধের পরে। কবে? যুদ্ধের পরে, আফটার দ্য ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল 1945 সালে। ওই সময় পালিয়ে পালিয়ে থেকে উনি যুদ্ধের পরে হিটলার যখন মরে গেল, তখন উনি চলে আসলেন, বার্লিনে চলে আসলেন। হি এস্টাবলিশ দ্য থিয়েটার কোম্পানি। এটা থিয়েটার কোম্পানি তৈরি করলেন। আমরা জানি যে শেক্সপিয়ার তৈরি করেছিলেন গ্লোব কোম্পানি, আর উনি তৈরি করলেন বার্লিনার এনসেম্বল কোম্পানি। কি নাম? বার্লিনার এনসেম্বল, উইথ হিজ ওয়াইফ অ্যান্ড লং টাইম কোলাবোরেটর, তার স্ত্রীর সাথে এবং তার দীর্ঘদিনের সহযোগীর সাথে। কোলাবোরেটর অর্থ সহযোগী, দীর্ঘদিনের সহযোগীর সাথে। তার নাম হচ্ছে অ্যাক্ট্রেস, উনি ছিলেন হচ্ছে অভিনেত্রী, হেলেন ওয়েগেল। তোমরা জানো যে সাধারণত নাটকের মানুষেরা নাটকের মানুষকে বিয়ে করে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাছাড়া অন্য মানুষকে বিয়ে করলে তাদের সাংসারিক সমস্যা হয়ে থাকে। আমি কি কথা ঠিক বলেছি? তো আমরা ডাক্তারকে বিয়ে করে থাকে। তো এরপরে আমরা যেটি দেখে আসবো একটুখানি, যে এই বার্লিনের অবস্থানটা আমরা একটু দেখবো। তোমরা একটু দেখো, জার্মানির এই যে এই শহরটাকে বলা হয় বার্লিন। এই শহরটি হচ্ছে বার্লিন। তো ওই সময় আমরা জানি যে বার্লিন যে প্রাচীর ছিল, বার্লিন প্রাচীর কিন্তু ভাঙ্গা হয়েছে পরে। বার্লিনের প্রাচীর ভাঙা হয়েছে। তার মানে এই বার্লিনের পশ্চিমে ছিল হচ্ছে পশ্চিম জার্মানি, আর পূর্বে ছিল পূর্ব জার্মানি। তো এই জায়গায় এই বার্লিনের একটা দেয়াল ছিল, বার্লিনের দেয়াল, বিখ্যাত দেয়াল। এই দেয়ালটিকে ভাঙা হয় 1990 সালে সম্ভবত। তো যা হোক, এই বার্লিনের দেয়ালের পূর্ব পাশে যারা বসবাস করত, তারা ছিল হচ্ছে সমাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী। ক্লিয়ার কথা? আর পশ্চিমে যারা বসবাস করতো তারা গণতন্ত্র বিশ্বাস করত। এক পাশ ছিল রাশিয়ার, এই পূর্ব পাশে ছিল রাশিয়ার এতে মানে প্রভাবে, আর পশ্চিম পাশ ছিল আমেরিকার প্রভাবে, ইউরোপের প্রভাবে। ক্লিয়ার? তো এখন আমরা বুঝলাম যে বার্লিনে উনি কেন অবস্থান করেছিলেন, কারণ বার্লিন সমাজতান্ত্রিক চেতনাকে লালন করে। ঠিক আছে? এর পশ্চিমে আসলে উনি সেটা পেতেন না, এই জন্য উনি বার্লিন এস্টেবল করে। কিন্তু উনি কিন্তু মিউনিকে ছিলেন, মনে আছে না? কিন্তু মিউনিক কিন্তু ছিল হচ্ছে পশ্চিমের মধ্যে। তো আমরা চলে যাচ্ছি সেই আবার আগের জায়গায়। তো এই সেই ভদ্র মহিলা, ওনার ওয়াইফ, তার নাম হচ্ছে হেলেন ওয়েজেল। হেলেন ওয়েজেলকে আমরা দেখে নিলাম। হেলেন ওয়েজেল ওনার ওয়াইফ উনি, এবং উনি অভিনেত্রী ছিলেন। তো এখন আমরা দেখব নাটকটি সম্পর্কে, অ্যাবাউট দ্য প্লে। এবং আমাদের প্লের নাম হচ্ছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন। তো নাটকটি সম্পর্কে আমাদের জানা খুবই দরকার, কারণ নাট্যকার সম্পর্কে জানবো আর নাটক সম্পর্কে জানবো না, তা হয় না। তো আমরা প্রথমে একটু দেখে নেই এই হাজব্যান্ড ওয়াইফকে একসঙ্গে, খুব রেয়ার একটি ছবি। ঠিক আছে? হাজব্যান্ড এবং ওয়াইফ, এটি ব্রেকফোর্ড এবং তার ওয়াইফ, তার নাম হচ্ছে ওয়েজেল। মনে আছে তো, তাই না? উনি একজন অ্যাক্ট্রেস। তো আমরা দেখছি এই নাটকে যে ডিরেক্টর, এই ডিরেক্টর অন্য কেউ হতে পারে, অথবা ব্রেকট নিজেও হতে পারে। উনি কিন্তু এই যে ওনাকে রিহার্সেলের সময় শেখাচ্ছেন যে কিভাবে নাটক করতে হবে, ওনাকে ডিরেকশন দিচ্ছেন। এটাই তো সেই ওইজেল, অভিনেত্রী। ঠিক আছে? তো কেন ডিরেকশন দিচ্ছেন? অ্যাকচুয়ালি মাদার কারেজ যে আমরা পড়ে আসলাম একটু আগে, এই কবিতার নাটকের নাম হচ্ছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, তাই না? এই মাদার কারেজের ভূমিকায় উনি অভিনয় করেছিলেন।
ওনার অভিনয় কে কে করেছিলেন? মাদার কারেজের ভূমিকায় অভিনয় করেছিলেন হচ্ছে এই ব্রেকহটের ওয়াইফ ওয়েজেল। তো আমরা দেখছি যে ওনাকে কিন্তু ডিরেকশন দেওয়া হচ্ছে যে নাটকে কিভাবে তুমি এই নাটকটা করবা। আর এই যে পিছনে দেখছো যেটা, এটা হচ্ছে ওনার ওয়াগন। ওয়াগন মানে গাড়ি, কার্ট। কিসের গাড়ি? এখানে উনি পাউরুটি বিক্রি করেন। কি বিক্রি করেন বলতো? পাউরুটি বিক্রি করেন। এবং এই পাউরুটি, এই ওয়াগনটা, এই যে এই গাড়িটা কিন্তু খুব সিম্বলিক। এই গাড়িটা খুবই সিম্বলিক। এই গাড়িটা পরবর্তীতে বুঝবো যে গাড়িটার কি সিম্বল, আমরা সেটা পরে দেখবো। তো আমরা দেখলাম যে নাটকটি কিন্তু খুবই বিখ্যাত, এবং এত বিখ্যাত আমরা দেখবো যে কেমন বিখ্যাত। অবশ্যই মুভি আছে। দেম মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, কবিতা, এটার নাম হচ্ছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, এই নাটকের নাম। অরিজিনাল জার্মান নেম ছিল হচ্ছে মাটার কারেজ আন্ড ইহরে কিন্ডার, আন্ড এহরে কিন্ডার। তো যে কিন্ডার গার্ডেন, শোনো, কিন্ডার গার্ডেন মনে আছে না? কিন্ডার গার্ডেন, সেই কিন্ডার গার্ডেন মানে হচ্ছে বাচ্চাদের বাগান। গার্ডেন, গার্ডেন জার্মান জার্মান শব্দ এটা। এরপর দেখো, দ্য প্লে ওয়াজ রিটেন ইন 1939, 1939 সালে লেখা হয়েছিল নাটকটি। 1939 সালে লেখা হয়েছিল। এক মাসে নাটক লেখা হয়েছিল, এক মাসের মধ্যে নাটক লিখেছিলেন। ওনাকে হেল্প করেছিলেন একজন নাটক লিখতে। তো এই যে আমরা দেখছি ভদ্রলোককে, উনি হচ্ছেন ব্রেকহট। তাহলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সালে হ্যাঁ, শুরু হয়েছে, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লিখেছিলেন। এবং এত দ্রুত নাটক লিখছিলেন উনি যে অকল্পনীয় দ্রুততায় নাটক লিখছিলেন। এবং নাটকের বিষয়বস্তু ওই নিয়েই, যুদ্ধ নিয়েই কিন্তু নাটক, যুদ্ধকে নিয়ে। দ্য প্লে ওয়াজ রিটেন বাই জার্মান ড্রামাটিস্ট। কে লিখছিল? ব্রেকহট। তাহলে এটা জেনেছি আমরা। দ্য প্লে গট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ফ্রম মার্গারেট স্টেফেন। মার্গারেট স্টেফেন নামের এক ভদ্রমহিলা ছিলেন। উনি কিন্তু এই নাটকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মানে কিছু কিছু জায়গায় হয়তো উনি নিজেও লিখেছেন, বা কিছু কিছু কনসেপ্ট উনি নিজে দিয়েছেন। কাকে? ব্রেকহটকে দিয়ে সাহায্য করেছেন। আমরা তাকে দেখছি, মার্গারেট স্টেফেনকে দেখলাম। মার্গারেট স্টেফেন। 4 theatrical productions were produced in Switzerland and Germany from 1941 to 1952। 1941 থেকে 1952 সালের মধ্যে চার, কি বললাম, 4টি নাটকের মঞ্চায়ন হয়েছিল। কোথায়? সুইজারল্যান্ডে এবং জার্মানিতে। ঠিক আছে? The last three supervised and or directed by Brechot। শেষের তিনটা সুপারভাইজ করেছিল এবং নির্দেশনা দিয়েছিল ব্রেকট নিজে। হু হ্যাড রিটার্ন টু ইস্ট জার্মানি, যিনি ইস্ট জার্মানিতে ফিরে এসেছিলেন ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আমি কিন্তু ওদেরকে আগেই বলেছি যে উনি পূর্ব জার্মানিতে ফিরেছিলেন, উনি পশ্চিম জার্মানিতে যান নাই। মনে আছে তো না? আমেরিকা থেকে ফিরে আসলে হচ্ছে, এসে উনি বলেন। সেভারাল ইয়ার্স আফটার, কয়েক বছর পরে, আফটার ব্রেকটস ডেথ, ব্রেকটের মৃত্যুর পরে 1959 থেকে 1960 সালে দ্য প্লে ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাজ এ জার্মান ফিল্ম। এই নাটকটিকে একটি জার্মান সিনেমা হিসাবে করা হয়, অ্যাডাপ্ট করা হয়, গ্রহণ করা হয়। ঠিক আছে? এটা সিনেমা তৈরি করা হয় 1959-60 সালে। তো আমরা দেখছি কাকে দেখছি? উইজেলকে দেখলাম, আবার উইজেলকে দেখলাম। দ্য ফিল্ম ওয়াজ স্টার্ড বাই হেলেন উইজেল। হেলেন উইজেল এই নাটকের স্টার। স্টার মানে কি? নাম মানে আমরা বলি না যে নাটকের সিনেমার স্টার কারা? উইজেল। হ্যাঁ, ব্রেকটস উইডো, ব্রেকটস উইডো, তার মানে ওই সিনেমাতে ব্রেকটের যে উইডো ছিল, এই যে মারা গেল, যে বিধবা, বিধবা উইজেল মারা গেল, তিনি ছিলেন হচ্ছে প্রধান অ্যাক্ট্রেস। ক্লিয়ার? মাদার কারেজ ইজ কনসিডার্ড বাই সাম টু বি দ্য গ্রেটেস্ট প্লে অফ দ্য 20th সেঞ্চুরি। কেউ কেউ মনে করে মাদার কারেজ হচ্ছে বিংশ শতাব্দীর সবচাইতে বড় নাটক, সবচাইতে দামি নাটক, সবচাইতে মূল্যবান নাটক। তুমি কি বুঝতে পারলা যে কত গুরুত্বপূর্ণ নাটকটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক বলা হয়ে থাকে মাদার কারেজকে। মাদার কারেজ ইজ দ্য গ্রেটেস্ট এন্টি ওয়ার প্লে অফ অল টাইম। পৃথিবীতে সর্বকালে সর্বযুগে যতগুলো যুদ্ধ বিরোধী নাটক হয়েছে, তার মধ্যে সবচাইতে বড় নাটক হচ্ছে মাদার কারেজ। এত বড় বিখ্যাত নাটক আর হয় না। তো আমরা এই ভদ্র মহিলাকে দেখবো যে উনি হচ্ছেন মাদার কারেজ রূপে অভিনয় করেছেন এই নাটকে। ওনার ছবি আমরা দেখবো, কিন্তু কখনো কখনো ওনার ছবি আমি পাই নাই। সেক্ষেত্রে আমি পরবর্তীতে যে সিনেমাটা হয়েছে, ওই সিনেমার মাদার কারেজকে নিয়ে এসেছি। তো তোমাদের দেখার সুবিধার্থে সবগুলো পাওয়া যায় নাই। তো তোমরা এই বিষয়টা মনে রাখবা।
এরপর দেখো, দ্য প্লে ইজ জাস্ট সেট ইন দ্য 17th সেঞ্চুরি। এই নাটকটি কিন্তু শুরু হয়েছে কোথায়? 17 শতাব্দীতে। 17 শতাব্দীতে ইন ইউরোপ ডিউরিং দ্য 30 ইয়ার্স ওয়ার, মাই গার্লস মাই বয়েজ। একটু খেয়াল করে দেখো যে এই নাটকটি লেখা হলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিংশ শতাব্দীতে। তবে বিংশ শতাব্দী না, 1939 সাল মানে বিংশ শতাব্দীতে। তো সেই সময় নাটক লেখা হলো, কিন্তু উনি কিন্তু বিংশ শতাব্দীর এই নাটকটি যুদ্ধকে কিন্তু উনি নিয়ে আসেন না নাটকে। কারণ যুদ্ধকে নিয়ে আসে পলিটিক্যাল ব্যাপার থাকবে, এবং পলিটিক্যাল ব্যাপার থাকলে ওনাকে আবারও ধরা হবে, উনি আবার ঝামেলা করবেন। ঠিক আছে, উনি কি করলেন, নাটকটি লিখেন হচ্ছে 17 দশকে। 17 দশকে যুদ্ধ হয়েছিল ইউরোপে, সেই যুদ্ধটির নাম হচ্ছে 30 ইয়ার্স ওয়ার, 30 বছরের যুদ্ধ। এই 30 বছরের যুদ্ধ নিয়ে নাটকটি লিখলেন। ওকে, যুদ্ধ তো যুদ্ধই, তাই না? দ্য 30 ইয়ার্স ওয়ার সম্পর্কে ধারণা না দিলে তোমাদের মধ্যে একটু খুঁতখুঁত থেকে যাবে যে এটা কি। 30 years war was a conflict fought in modern Germany and Central Europe in 1618 to 1648। 1618 থেকে 1648 সালের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল কোথায়? আধুনিক জার্মানি এবং সেন্ট্রাল ইউরোপের মধ্যে। ইউরোপ এবং জার্মানির মধ্যে যুদ্ধটা হয়েছিল। যদিও যদিও দো ইট ওয়াজ প্রাইমারিলি সেন্টার্ড ইন জার্মানি, যদিও জার্মানি প্রথমে এই যুদ্ধটাতে ছিল, আর কেউ ছিল না। সেভারাল আদার কান্ট্রিজ, বেশ কয়েকটি অন্য দেশ বিকাম ইনভলভ ইন দ্য কনফ্লিক্ট। এই দেশে জড়িয়ে পড়ে, এই যুদ্ধে জড়িয়ে পড়ে আরো কিছু দেশ। তার মধ্যে ছিল হচ্ছে ফ্রান্স, ছিল স্পেন এবং সুইডেন। এরা বড় বড় ভূমিকা রাখে। তো এগুলো কেন বলা হলো? কারণ যে নাটকে এসে আমরা দেখব যে সুইডেনের নাম আছে, ফ্রান্স স্পেনের নাম পাবো আমরা। এস্টিমেটস অফ টোটাল মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান ডেথস। তো এই সময় দেখা যায় যে 4.5 থেকে 8 মিলিয়ন লোক, মোস্টলি ফ্রম ডিজিজেস অর স্টারভেশন, রোগে অথবা না খেয়ে মারা যায়। এই মিউট করো, কার শব্দ হয়? তার মানে প্রায় মানুষ মারা যায় কত? 4.5 থেকে 8 মিলিয়ন মানুষ মারা যায়। তার মানে কিন্তু আমরা যে বুঝতে পারলাম যে 45 থেকে 80 লাখ মানুষ মারা যায়, এবং তারা মারা যায় কিসে? রোগে এবং না খেয়ে। ঠিক আছে, মানে যুদ্ধের মধ্যে রোগ এবং না খেয়ে মারা যায় তারা। ইন সাম এরিয়াজ অফ জার্মানি, জার্মানির কিছু কিছু এলাকাতে এমন অবস্থা হয়েছিল, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট আপ টু 60% অফ দ্য পপুলেশন ডায়েড। ওই এলাকার 60 ভাগ লোক মারা গিয়েছিল। তার মানে 30 ইয়ার্স ওয়ারটা কিন্তু একটা বড় ধরনের বিধ্বংসী যুদ্ধ ছিল। তো আমরা শেষের দিকে চলে আসছি এই নাটক সম্পর্কে, নাটকের বিষয়গুলো সম্পর্কে জানলাম। আর প্রথমে যদি আমরা নাটকের এই মেসেজটা জেনে নেই, আমাদের নাটকটা পড়ার সময় আমরা এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে পারে। আগে আমি এটা করতাম না, কিন্তু আমার মনে হয়েছে যে আগে যদি তোমার ধারণা থাকে, তুমি এই সিম্বল গুলো, এই প্রতীকগুলো সব জায়গায় খুঁজতে চেষ্টা করো। এই নাটকটা আমি দেখছি ইউটিউবে, কিন্তু বুঝতে পারি নাই দেখতে পারো না, তাই না? দেখে। হোয়াট ইজ দ্য এগুলো মেসেজ বেশি অফ ইনভলভ হয়েছে। মাদার কারেজ? তাহলে মাদার কারেজের মেসেজটা কি? মাদার কারেজের মেসেজ হচ্ছে, ব্রেকফোর্ড একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা হলো এরকম: ইজ অ্যাটাকস অন দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড প্রফিটিয়ারিং ইনহেরেন্ট ইন ওয়ার। যুদ্ধ, যুদ্ধে মানুষের মধ্যে থাকে হচ্ছে লাভের ইচ্ছা। কি থাকে? লাভের ইচ্ছা। প্রফিটিয়ারিং ইনহেরেন্ট, মানুষ লাভ করবে মানে যুদ্ধের মধ্যে। যেমন আমরা যদি মনে করি যে এই এখন যুদ্ধ লেগে গেলে আমি কি করতে পারবো, অস্ত্র বিক্রি করতে পারবো, তাহলে কি হলো? আমার লাভ হলো না? যুদ্ধ লেগে গেলে এই কি বলে, দুধের দাম বেড়ে যাবে, বাচ্চাদেরকে আমি দুধ বিক্রি করব খুব বেশি দামে, কি লাভ হবে না আমার? তাহলে যুদ্ধের সময় কি হবে? যুদ্ধের সময় চাউলের দাম বেড়ে যাবে। তখন আমি গুদাম করে চাউল রেখেছি, যে চাউলের দাম 200 টাকা মন, আমি সেই চাউল বিক্রি করবো 60,000 টাকা মন। তাহলে আমি কত বড় লাভবান হব? এই যুদ্ধ ক্ষেত্রে থেকে যে লাভ করে মানুষ, সেই লাভ যারা করে কে উনি আক্রমণ করেছেন। এবং উনি যে কথাটা বলেছেন, যুদ্ধের সময়ে দেয়ার আর অলওয়েজ পিপুল হু, হ্যাঁ, হু কান্ট কেয়ার হুইচ সাইড উইন্স। যুদ্ধের সময় কিছু মানুষ থাকে যারা এটা চিন্তা করে না যে কে জিতবে না কে হারবে, এটা ব্যাপার না আমার জন্য।
অ্যাজ দে আর মেকিং মানি। কারণ আমি শুধু কি করব, মানি তৈরি করব। যেমন ইলেকশন, সাপোজ আমি যদি প্রিজাইডিং অফিসার হই, আমি যদি নির্বাচন পরিচালনা করি, নির্বাচনে কে জিতলো না জিতলো এটা আমার ব্যাপার না। নির্বাচন যত বড় হবে তত বড় টাকা পাবো। যতবার নির্বাচন হবে, না না, যতবার নির্বাচন হবে ততবার টাকা পাবো। তাহলে এটা আমি যদি দেখবো যে আমার নির্বাচন হলেই হলো, কে জিতলো হারলো তো আমার বিষয় না। ক্লিয়ার? এরপর দেখি এই সাউন্ড করে কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কার্ড ইন মাদার কারেজ? এখানে শেষ, কিন্তু এই প্রশ্ন শেষ। এই মাদার কারেজ যে আমাদের এইটা আছে, গল্পটা আছে, এখানে একটা কার্ড দেখেছো তোমরা, কার্ড, গাড়ি দেখেছো, ওয়াগন দেখেছো। এই গাড়িটার মিনিং কি? এই গাড়িটার মিনিং হচ্ছে সার্ভাইভাল। সার্ভাইভাল কি বলে বলতো? সার্ভাইভাল। তো কার্ড, এখানে দেখো মাদার কারেজ, অ্যান্সারটা দেখে নিই আমরা একটু। Mother Care's card symbolizes not only survival, শুধু সার্ভাইভালকে ই করে না, সিম্বলাইজ করে না, সার্ভাইভাল টিকে থাকা। ঠিক আছে, সবকিছু চলে যায় কিন্তু ওই গাইডটা থেকে যায়, গাইডটা থেকে যায়। তার মানে হচ্ছে এটা সার্ভাইভালের একটা সিম্বল। ঠিক আছে, বাট অলসো দ্য পারপিচুয়েশন অফ ওয়ার, এবং আরো একটা সিম্বল, সেটা হচ্ছে যুদ্ধ পারপিচুয়াল, যুদ্ধ চিরন্তন, যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ টিকে থাকবে। এর একটা নিদর্শন হচ্ছে, এর একটা সিম্বল হচ্ছে এই গাড়িটা। অ্যাজ লং অ্যাজ মাদার কারেজ হ্যাজ হার কার্ড, যতক্ষণ তার গাড়ি ছিল, যতক্ষণ তার এই গাড়িটা ছিল, শি নো শি উইল হ্যাভ শেল্টার, সে জানতো তার একটা আশ্রয় আছে, তার একটা কি আছে, আশ্রয় আছে। অ্যান্ড এ ওয়ে টু সাপোর্ট হারসেলফ অ্যান্ড হার চিলড্রেন, এবং সে এটি দিয়ে কি করবে, শুধু আশ্রয় না, এইটা দিয়ে সে ব্যবসা করে সে এবং তার বাচ্চাদেরকে খাওয়াতে পারবে, বানাতে পারবে। এবং একজন বিজনেস ওম্যান হিসেবে, বিজনেস ম্যান বিজনেস ওম্যান হয় না, বিজনেস ওম্যান হিসেবে শি হ্যাজ ফাউন্ড দ্য মিনস অফ গেটিং থ্রু দ্য ওয়ার্ল্ড, সে চেয়েছে যে এই যুদ্ধ থেকে আমি আমার এই দোকানটাকে ইউজ করে ব্যবসা করব। যুদ্ধ থেকে সে লাভ খুঁজেছে, লাভ পেয়েছেও সে। তার দুটো ছেলে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার যুদ্ধ থেকে আর্ন করেছে, এবং সে এই কি বলে পাউরুটির দোকানের মধ্যে সে অস্ত্র রেখেছে, বুলেট রেখেছে, এগুলো সে সাপ্লাই দিয়েছে এবং সেগুলো থেকে সে লাভ করেছে। তাহলে বুঝতেছো না, সে কি করেছে, যুদ্ধকে ব্যবহার করেছে, যুদ্ধকে ব্যবহার করে সে কিন্তু লাভবান হয়েছে। এবং সে যে বলছে যে অ্যান্ড দ্য ওয়ার উইদাউট দ্য হেল্প অফ এ ম্যান, এবং সে ভেবেছে যে কোনো পুরুষ মানুষের সহায়তা ছাড়াই বেঁচে থাকতে হলে আমার লাগবে হচ্ছে একটি আশ্রয়, আর সেই আশ্রয়টার নাম হচ্ছে কি, যুদ্ধ। এই যে এই গাড়ি, এই গাড়িটা মাদার কারেজ ইজ ওয়ান অফ 9 প্লেস, যতগুলো নাটক আছে, এই বিখ্যাত নাটক, তার নাটক কি বলে, ফ্যাসিজম এবং রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া, রাইজ মানে উত্থান, ফ্যাসিজম মানে হচ্ছে ওই হচ্ছে তোমার এই স্বৈরাচারবাদ, নাজিজম মানে নাৎসিবাদ। এই নাজিজম এবং ফ্যাসিজমের বিরুদ্ধে মানে কথা বলার নাটক আছে 9টা, তার মধ্যে একটি হচ্ছে মাদার কারেজ। ইন রেসপন্স টু দ্য ইনভেশন অফ Poland by the German armies of Adolf Hitler in 1939, Beckett wrote Mother Courage. উনি কখন লিখেছিলেন এটা? যখন এই হিটলার পোল্যান্ড আক্রমণ করে, পোল্যান্ড আক্রমণ করে, প্রথম শুরু করে কিন্তু 1939 সালে, পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধটা শুরু হয়। মাদার কারেজ উইথ ইটস থিম অফ দ্য ডিভাস্টেটিং ইফেক্ট, এখানে বেশ কিছু ধ্বংসাত্মক থিম আছে, বৈশিষ্ট্য আছে, অফ এ ইউরোপিয়ান ওয়ার, ইউরোপিয়ান যুদ্ধের, দ্য ব্লাইন্ডনেস অফ এনিওয়ান হোপিং টু প্রফিট বাই ইট, যে কেউ কি করতে পারে, এই যুদ্ধ থেকে লাভ করতে পারে, এই বিষয়টা নিয়ে এখানে লেখা হয়েছে, যুদ্ধ থেকে লাভ করে। যে ইট ইজ সেড টু হ্যাভ বিন রিটেন ইন এ মান্থ, বলা হয়ে থাকে এটা 1 মাসে লেখা হয়েছে। ঠিক আছে, তার মানে এর কোনো খসড়া ছিল না। খসড়া বুঝছো তো, নাটক লিখতে মানুষ বিভিন্ন ধরনের কি করে না, একবার লিখে কাটাকাটি করে, আবার ঠিক করে, আবার ঠিক করে, এরকম কোনো খসড়া পাওয়া যায় নাই। তার মানে উনি এই নাটকটি একবারে লিখেছেন, এই নাটকে কোনো ভুল হয় নাই, উনি কোনো ভুল করেন নাই, এবং ভুল করলেও সেটা নাটকে থেকে গেছে। ইট ফলোজ দ্য ফরচুনস অফ অ্যানা ফিয়ারলিং, অ্যানা ফিয়ারলিং হচ্ছে এই মাদার কারেজের নাম। মাদার কারেজের নাম কি বললাম বলতো, অ্যানা ফিয়ারলিং। আর তার নিক নেম, তাকে ডাকা হয় হচ্ছে মাদার কারেজ হিসাবে। কেন ডাকা হয় সেটা আমরা পরে বলবো, কেন বলা হয়। এই ক্যান্টিন ওম্যান, সে একজন ক্যান্টিন ওম্যান, যে ক্যান্টিনে কাজ করে, উইথ দ্য সুইডিশ আর্মি, সুইডেন আর্মির সাথে সে ক্যান্টিনে কাজ করতে করতে যায়। হু ইজ ডিটারমিন টু মেক হার লিভিং ফ্রম দ্য ওয়ার, এবং সে দৃঢ় সংকল্প করে যে এই যুদ্ধ থেকেই আমি লাভ করব,
যুদ্ধ থেকে আমি অনেক লাভ করতে পারবো, ব্যবসা করবো, আমি যুদ্ধ নিয়ে ব্যবসা করতে চেষ্টা করে সে। ওভার দ্য কোর্স অফ দ্য প্লে, কোর্স মানে হচ্ছে সময়কাল, নাটকের সময়কালে শি লুজেস অল থ্রি অফ হার চিলড্রেন, তার সমস্ত বাচ্চা, তিনটা বাচ্চাই মারা যায়। তার বাচ্চাগুলোর নাম ছিল হচ্ছে সোয়েজিয়ারকাস। সোয়েজিয়ারকাস অর্থ হচ্ছে সুইস চিজ। সুইস চিজ আমরা একটু পরে পাবো, দেখার দরকার নেই কিছুই। এইলিফ, আর একটা মেয়ে ছেলের নাম হচ্ছে এইলিফ, আর একটা মেয়ের নাম হচ্ছে ক্যাথরিন। এই তিনজন ওনার বাচ্চা। টু ভেরি ওয়ার ফ্রম হুইচ শি ট্রাইড টু প্রফিট, যে ওয়ার থেকে যুদ্ধ করতে চেয়েছিলেন সেই যুদ্ধে তার তিনটা বাচ্চাই মারা যায়। Meanwhile, Mother Courage is not depicted as a novel character. তো যাই হোক, আমরা দেখেছি যে নাটকে আমরা যখন কোনো মহৎ চরিত্রকে দেখে থাকি, সেই মহৎ চরিত্রের সাথে আমরা নিজেকে মিলাতে চেষ্টা করি এবং মিলায়ে তার সাথে আমরা কিন্তু ফিল করি, আমরা তাকে ফিল করি না? যেমন ম্যাকবেথ, হ্যামলেট যখন আমরা দেখি তখন আমরা হ্যামলেটকে ফিল করি যে হ্যামলেটের কষ্টের সাথে মিলে যায়। কিন্তু এই নাটকে কিন্তু মাদার কারেজের সাথে আমরা মিলাতে পারি না। ওই কান্ট, মানে আমরা তার প্রতি সিম্পাথি ফিল করি না। এবং আমরা জানি যে এটা কিন্তু ব্রেকটের বৈশিষ্ট্য। উনি চেষ্টা করেছেন যেন আমরা দূরে থাকি, অ্যালিনিয়েট করতে পারি। ভি ইফেক্ট মনে আছে তো? ভি ইফেক্টের কথা মনে আছে তো? ভি ইফেক্ট কি? নাটক থেকে দূরে রাখা, দর্শককে দূরে রাখা। আমি যেন নাটকে ওই একে ভালো না বেশি ফেলি, তাকে ভালো না বেশি ফেলে, তার চরিত্রগুলোকে ভালো না বেশি ফেলে। The Brachotian epic theatre distinguished itself from the ancient Greek tragedies. Ancient যে গ্রিক ট্র্যাজেডি গুলো আছে সেখান থেকে উনি আলাদা করেছেন নিজেদেরকে। In which the heroes are far above the average, যেখানে সাধারণ লোকের চাইতে অনেক উপরে থাকে হিরোরা, নায়কেরা থাকে না? কিন্তু এখানে এই খুবই সাধারণ মানুষ হচ্ছে এই যে মাদার কারেজ, খুবই সাধারণ একজন মানুষ। Neither does Bacot ending of his play inspire any desire to imitate the main character Mother Carriage. নাটকের শেষে যে আমরা দেখি যে মহিলাকে, প্রধান চরিত্র, তাকে ইমিটেট করার কোনো ইচ্ছাই আমাদের হয় না। মাদার কারেজ ইজ অ্যামং ব্রেকটস মোস্ট ফেমাস প্লেস, তার সবচেয়ে বিখ্যাত নাটকগুলোর মধ্যে একটি। সাম ডিরেক্টরস কনসিডার, কোন কোন ডিরেক্টর মনে করে এটি 20 সেঞ্চুরির সবচেয়ে বিখ্যাত নাটক, সবচেয়ে বড় বড় নাটক। ব্রেকট এক্সপ্রেসেস দ্য ড্রেডফুলনেস অফ ওয়ার, তিনি যুদ্ধের ভয়াবহতাকে এভাবে প্রকাশ করেছেন যে ভার্চুস আর নট রিওয়ার্ডেড ইন করাপ্ট টাইমস। খুব গুরুত্বপূর্ণ কথা, ভার্চুস আর নট রিওয়ার্ডেড ইন করাপ্ট টাইমস, খারাপ সময়ে ভালো গুণাবলী কোনো মূল্যায়ন হয় না। খারাপ সময়ে ধার্মিকতার মূল্যায়ন হয় না। হি ইউজড অ্যান এপিক স্ট্রাকচার, এখানে উনি মহাকাব্যের কাঠামো ব্যবহার করেছেন। টু ফোর্স দ্য অডিয়েন্স টু ফোকাস অন দ্য ইস্যুস, নাটকের ঘটনার উপর উনি করেছেন, দর্শকের চোখ রেখেছেন নাটকের ঘটনা 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 ঘটনা, নট ক্যারেক্টার। চরিত্রের দিকে তাকানোর সুযোগই দেয় নাই উনি। কিসের চরিত্র? চরিত্র না, ঠিক আছে? এটাকে বলা হয় এপিক স্ট্রাকচার, রাদার দ্যান গেটিং ইনভলভ উইথ দ্য ক্যারেক্টারস এন্ড দেয়ার ইমোশনস। তার মানে চরিত্র এবং তাদের আবেগ নিয়ে চিন্তা করার সুযোগ দর্শককে উনি দেন নাই। উনি কি করেছেন? ধপাস ধপাস ধাক্কা দিয়েছেন। প্রত্যেকটা ধাক্কাই উনি ক্যারেক্টার থেকে সরে গেছে, দর্শক সরে গিয়ে দর্শক চলে গেছে কার কাছে? ঘটনা কাছে। এই ঘটনা থেকে ওই ঘটনা, ওই ঘটনা থেকে ওই ঘটনা। একে বলা হয় এপিক স্ট্রাকচার। এপিক প্লেস, ওরা এই নাটকগুলোকে বলা হয় এপিক প্লেস, এপিক নাটক, মহাকাব্যিক নাটক। তো মহাকাব্যিক নাটকগুলো কেমন সেগুলো দেখে নেই। এপিক প্লেস আর এ ডিস্টিংক্ট জনরা টিপিক্যাল অফ ব্রেকট, এটা কিন্তু আলাদা, ডিস্টিংক্ট মানে আলাদা এক ধরনের নাটকের ধরন, যেটি কে করেছে? ব্রেকট তৈরি করেছেন। সাম ক্রিটিক্স বিলিভ দ্যাট হি ক্রিয়েটেড দ্য ফর্ম, তিনি এটি সৃষ্টি করেছেন। তো আমরা মাদার কারেজের সামারি ক্যারেক্টার লিস্ট দেখবো আগামী ক্লাসে। তো তার আগে আমরা আজকের ক্লাসে দেখলাম হচ্ছে কি নাটক সম্পর্কে দেখলাম এবং নাট্যকার সম্পর্কে দেখলাম। তো কিছু কিছু জায়গায় আমাদের একটু সময় বেশি দিতে হবে, কারণ তুমি এখন যেটা সময় বেশি দিবা এটা তোমার পরের সময়টা কমিয়ে দেবে, ঠিক আছে? সো দূরে দ্রুত যেতে হলে কি করতে হয়? শর্টকাট খুঁজতে হয় না। সময় বেশি লাগলো তো সুবিধা হবে। ওকে, সবাই ভালো থাকো, সবার সাথে আবার দেখা হবে উইশের গুডরা। আর এখন তোমরা